গ্রামের নাম বাহাদুরপুর। গ্রামের ভেতর দিয়ে সংকীর্ণ পথ চলে গেছে দুর্গাপুর পেরিয়ে নেত্রকোনা মহকুমা সদর অবধি। সে পথ ধরে সাইকেল চালিয়ে নেত্রকোনা থেকে গ্রামে ফিরছেন এক মধ্যবয়সী যুবক। যুবকটির পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ মানের, বেশ পুরনো ক্ষয়ে যাওয়া রাবারের জুতো, কোস্তানো শার্ট প্যান্ট। যুবকটিকে প্রথম দেখলে যে কারো হতদরিদ্র সাধারণ বিদেশি বলে ভ্রম হতে পারে। যুবকটির নাম জোহান, পেশা খ্রিস্টান সন্ত। পরিযায়ী বলে বাহাদুরপুরের লোকজন জোহানকে ডাকে পরদেশী। জোহানের জন্ম নিউজিল্যান্ডের ওয়েলিংটনে এক অভিজাত পরিবারে। জোহান পড়াশোনা করেছেন চিকিৎসা শাস্ত্রে অটাগো মেডিকেল ইউনিভার্সিটিতে। ডাক্তারি পাশ করে জোহান সারা পৃথিবী চষে বেরিয়েছেন, বিপর্যস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। 1971 মুক্তিযুদ্ধ চলাকালীন বাঙালির চরম দুরবস্থার কথা জানতে পেরে ছুটে আসেন এই দেশে। পূর্ব বাংলার প্রত্যন্ত গ্রামগঞ্জ ঘুরে যুদ্ধ বিধ্বস্ত মানুষের মনে বেঁচে থাকার আশা জাগান। শেষে বাহাদুরপুরে এসে গ্রামের হতদরিদ্র খেটে খাওয়া ভাগ্যবত মানুষের টানে স্থায়ীভাবে থেকে যান। প্রতিষ্ঠা করেন একটি হাসপাতাল, বাহাদুরপুর চ্যারিটেবল হসপিটাল। মাটির দেয়াল ঘেরা চারচালা দুটি খড়ের ঘরে চলে জোহানের হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। পথের পাশে জটলা দেখে জোহান সাইকেল থামান। সাইকেল থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখেন লোকমান এবং তার সহযোগী গহর একটি সমস্ত স্ত্রীলোককে হোগলার চাটাইয়ে শুয়ে ঝাড়ফুঁক করছে। আর সেই সাথে চলছে অজস্র প্রশ্নবান ও বেদম ঝাড়ুপেটা। বেটিটার উপর কেন ভর করছস? জলদি করে দেহি নিশি, আজকে লোকমানের হাততন্তরে হাই নাই, জ্বালায় ভৈরা করে সমস্যার সাথে ভাসাইয়া দিবাম। লোকমান গ্রামের মানুষের রোগশোকে একমাত্র আশা ভরসার স্থল। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক সহ বাঙালি চিকিৎসা ব্যবস্থার সকল শাস্ত্রে লোকমানের দাপটে বিচরণ। বাহাদুরপুর, প্রতাপপুর, নিশ্চিন্তপুর ও সুন্দরপুর গ্রামের মানুষ তাকে সাক্ষাৎ কলিযুগে অবতার রূপে মানে। তবে জোহান বাহাদুরপুর হাসপাতাল প্রতিষ্ঠা করায় লোকমানের পূর্বের অবস্থানে খানিকটা ভাটা পড়েছে। লোকজন আজকাল লোকমানের চিকিৎসায় তেমন আস্থা রাখতে পারে না। সুযোগ পেলেই তারা ছুটে যায় হাসপাতালে। আর তাই লোকমানের যত ক্ষোভ জোহান ও তার হাসপাতালের উপর। লোকমান জোহানকে সহ্য করতে পারে না। কারণে অকারণে জোহানকে অপমান করে মনের ভেতরে নিরন্তর জ্বালা তুষের আগুনটা খানিকটা অবদমনের চেষ্টা করে। লোকমানের অদ্ভুত চিকিৎসা কায়দা দেখে জোহান অবাক হন। স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করেন, হেই ডক্টর, হোয়াটস হ্যাপেন্ড? তোমরা শ্রীলক্ষ্মীর সাথে এই রোগ করিতেছ কেন? জোহানের আকস্মিক আগমনে লোকমান অপ্রস্তুত হয়, কপালে ভাঁজ করে। বিরক্ত হয়ে অস্ফুটে বলে, ভাইয়ের দুশ্মন ভাই, মাছের দুশ্মন ছাই। জোহান লোকমানের কথা কোনো মানে বুঝতে পারেন না। ফেল ফেল করে মুখের দিকে তাকিয়ে থাকেন। গহর আগ বাড়িয়ে এসে জোহানকে বিষয়টি পরিষ্কার করে বোঝাতে চেষ্টা করে। আমরা দেশের গাঁও গ্রামের ভাও তুমি বুঝতে না পরদেশি। বেডিটারে নিশি ভূতে আসর করছে। ভূতের মধ্যে সবচেয়ে ভয় রইল গিয়া নিশি ভূত। নিশি গভীর রাতে শিকারকে তার কাছের মানুষের গলায় নাম ধরে ডাকবে। নিশিটাকে সারা দিয়া মানুষ ঘরের দরজা খুইলা বাইরে হয়ে যায়, আর কোনোদিন ফিরা আহে না। এই বজ্জাত নিশিরে খেদাইবার লাইয়া মন্তর কইরা দাওয়াই দিতেছি। গভীর বিস্ময়ে একদমে কথাগুলো বলে যায় গহর। জোহান অবাক হওয়ার ভান করেন, কারণ ভূত প্রেতে কোনো কালেই তার বিশ্বাস ছিল না। তারপর জোহান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রীলক্ষ্মীকে নিবিড়ভাবে নিরীক্ষণ করেন। না, শ্রীলক্ষ্মীর মধ্যে তিনি অকেন্দ্রীয় কিছু দেখতে পেলেন না। এদিকে সূর্য পশ্চিম আকাশ অস্তমিত প্রায়। হাসপাতালে বিস্তর কাজ পড়ে আছে। জোহানার কথা না বাড়িয়ে কুসংস্কার আচ্ছন্ন বাহাদুরপুর মানুষের দুরবস্থার কথা ভাবতে ভাবতে দ্রুত হাসপাতাল অভিমুখে চলে যান। বাহাদুরপুরের সবচেয়ে প্রতাপশালী দীপ্তবান ইন্তার শেখ। লোকটা ভীষণ স্বার্থপর, দুশ্চরিত্র আর বদমেজাজি। বয়স বোধ করি 60-65 বছর হবে। 2 স্ত্রী গত হয়েছে তার অত্যাচার সহ্য করতে না পেরে। বর্তমানে একটি অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছে। মেয়েটির নাম জয়তুন। জয়তুন ইন্তার শেখের মনের মতো হয়নি, কারণ সে তার মুখের উপর কথা বলে, কোনো শাসনের ধার ধারে না। এজন্য ইন্তার শেখের দুঃখের সীমা নেই। মনে মনে নিজের উপর তার নিজেরই ঘেন্না হয়। দুপুরে ইন্তার শেখ বাড়ি আসে।
বাড়ি এসে দেখে জয়তুন বাড়ির আঙিনায় পেয়ারা গাছের ডালে বসে পা দুলিয়ে গান গাইছে। আইলুরে উত্তইরা বান, খাইয়া গেল ঢেপা ধান, আমন ধানের বিস্তুন হয় নাই রে বাজু ভাই। দাদা দাদি নিদারুন, বিয়া দিছে কি কারণ, বিয়া দিছে বুইরা গামানের সাথে রে বাজু ভাই। সারা রাতে ঘুম নাই, দাউদ খাউজাইতে জনম যায়, সোনার অঙ্গ খুইয়া খুইয়া পড়ে রে বাজু ভাই। ইত্যার শেখের আগমনে জয়তুনের মনে কোনো ভাবান্তর হয় না, নিঃসংকোচ চিত্তে সে গেয়ে যায়। ঘরের স্ত্রীকে গাছে উঠে এভাবে গান গাইতে দেখে মনের মধ্য দিয়ে কিঞ্চিত তাকে কটাক্ষ করায় ইন্তার শেখ খেপে যায়। ভর দুপুরত গাছু দুটা পীড়িতের গীত গাছ মাগি। শরম করে না তোর? তাড়াতাড়ি গাছতন নাই মায়া কইলাম, নইলে খরম দিয়ে পিড়েয়া তোরে সোজা করে ফেলবাম। খরম দিয়ে পিঠে সোজা করার কথা শুনে সশব্দে হাসতে থাকে জয়তুন। সে হাসিতে গাছ সমেত দুলতে থাকে তার শরীর। হাসে থামলে পৌরুষে আঘাত দিয়ে ইন্তার শেখের কথার জবাব দেয় সে। কিদন বেডাডা, আমারে পিড়ে সোজা করে ফেলতো, পারবানি আমার সোজা করতে? নিজেই তো ঠিক মতন সোজায় খারাইবার পারো না। কথাগুলো বলে পুনরায় হেসে গলে পড়ে যায়। ইন্তার শেখ রেগে যায়, রেগে গিয়ে জয়তুনকে গালি দিতে দিতে বাড়ির ভেতরে চলে যায়। পেরামানিকের ধম্মের হাট, 12 হাতারি সিনাল, উষ্ঠামারি তোর কপালত হাড়ে হাতবার কইরা। ইন্তার শেখ চলে গেলে জয়তুন নেমে আসে গাছ থেকে, নেমে সোজা পুকুর ঘাটে যায়। বাড়ির আঙিনা ঘেঁষে শান বাঁধানো বড় পুকুর। ঘাটের পৈঠায় জয়তুন গলা পর্যন্ত জলে ডুবিয়ে বসে থাকে। তার মনে নানা ভাবনার উদয় হয়। অশ্রু ভারী হয়ে ওঠে তার চোখ দুটো। চোখের সে নোনা জলটুকু আড়াল করতে জয়তুন ডুব দেয়। ডুব দিয়ে পুকুরের তলে একেবারে কাদার উপর গিয়ে বসে থাকে। জোহান হাসপাতালে তার শোবার কক্ষে মাটির বিছানায় ঘুমোচ্ছে। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ তার ঘুম ভেঙে যায়। বাঁশের আড়ে রাখা কুঁচকে যাওয়া শার্টটি গায়ে জড়াতে জড়াতে তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। এসে দেখেন গ্রামের দরিদ্র চাষা ইয়াকুব তার ছেলেকে বুকে জড়িয়ে বিলাপ করছে। বাজান, কথা কও, ও বাজান আমার, বাজান রে, আমার সোনার পুতুলা বুঝি শেষ হয়ে গেল রে। জোহান ইয়াকুবকে নিরস্ত করতে গেলে ইয়াকুব আরো জোরে গগন বিদারী আওয়াজে কাঁদতে থাকে। জোহান খানিকটা বিরক্ত হন। বিরক্ত হয়ে ইয়াকুবকে তিরস্কার করেন। ম্যান, তুমি এইরূপ কাঁদিতেছো কেন? পুরুষ মানুষ হইয়া কাঁদিতে তোমার লজ্জা করে না? ঈশ্বরকে ডাকো, তিনি তোমার সন্তানকে ভালো করিয়া দিবেন। আয়সা, তুমি ছেলেটিকে হাসপাতালে অ্যাডমিট করাইয়া লাও। সহায় সম্বলহীন প্রতাপপুর গ্রামের বিধবা গৃহবধূ আয়সা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। সুস্থ হয়ে আর বাড়ি ফেরেনি। জোহানের কাছে প্রশিক্ষণ নিয়ে নার্স হিসাবে যোগদান করেছে হাসপাতালে। সে প্রায় বছর 3 আগের কথা। এখন সে দস্তুর মতন জোহানের সহযোগী। সারাক্ষণ জোহানের পাশে থেকে জোহানকে চিকিৎসা কাজে সহযোগিতা দিয়ে যায়। আয়শা ইয়াকুবের ছেলেকে হাসপাতালে ভর্তি করাতে গেলে ইয়াকুব হকচকিয়ে যায়। কারণ ছেলেকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার মতো সামর্থ্য ইয়াকুবের নেই। আয়শা ইয়াকুবকে অভয় দেয়, চাচা ডরাইও না, এখানে চিকিৎসা করাইতে কোনো টেয়া লাগতো না। হকগলেরই মাগনা চিকিৎসা দেয় আমরা পরদেশির কাছে ধনী গরিব নাই, ফেরেস্টান মুসলমান নাই, হকগলেই প্রমাণ হয়ে গেছে। শুক্লা দাদু সুজা চাঁদের আলোয় বান দেখেছে প্রকৃতি। হাসপাতালের পাশে ছাত্র গাছের নিচে একটি বাঁশের মাচা। সেই মাচায় বসে ছেলের সুস্থতার প্রহর গুনছে ইয়াকুব। শেষ রাতের দিকে জোহান হাসপাতাল থেকে বেরিয়ে এসে ইয়াকুবকে ডেকে নিয়ে ছেলের অবস্থা জানায়। ম্যান, তোমার সন্তানের অবস্থা ভালো নাই, উহাকে এক্ষুনি ময়মনসিংহ মিশনারি হসপিটালে লইয়া যাইতে হইবে। ছেলের শারীরিক অবস্থার সাংঘাতিক অবনতি এবং বাহাদুরপুর থেকে নেত্রকোনা পেরিয়ে ছেলেকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার কথা শুনে ইয়াকুবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। গভীর হতাশায় ইয়াকুব ভক্তের মাটিতে বসে পড়ে পুনরায় বিলাপ জুড়ে দেয়। জোহান ইয়াকুবকে আশ্বস্ত করেন, ম্যান, তুমি চিন্তা করিও না, আমি তোমার সন্তানকে চিকিৎসা করাইবে। জোহানের এমন নিখাত মানবিক আচরণে বিস্মিত হয় ইয়াকুব। ইতিপূর্বে গ্রামের জোহানের সম্পর্কে নানা কানা ঘুষা সে শুনেছে। জোহান নাকি গ্রামের সহজ সরল দরিদ্র মানুষকে ঘুরিয়ে ভালিয়ে খ্রিস্টান বানানোর ফন্দি ঘাটছে। কিন্তু আজকে ইয়াকুবের প্রতি জোহানের এই সহমর্মিতা ইয়াকুবের মনে সমস্ত সংশয় দূর করে দিয়েছে।
জোহানের প্রতি কৃতজ্ঞতায় ইয়াকুবের অন্তর পরিপূর্ণ হয়ে ওঠে। সকরুণ চোখে জোহানের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। চোখে ভাব নেই, তার চোখ, তার নির্লিপ্ত পাথরের চোখ দুটো আজ যেন মানবতার আলোয় উদ্ভাসিত হয়ে ঝলসে গেছে। চৈত্রের মাঝামাঝি, আকাশে মেঘের কোনো চিহ্ন নেই, প্রচণ্ড দাবদাহ, চারিদিকে যেন লক লক করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। এই খরতপ্ত চৈতালি রোদ মাথায় নিয়ে নেত্রকোনা মহকুমা সদর হাসপাতাল থেকে বাহাদুরপুর ফিরছেন জোহান। ইকতা শেখের বাড়ির কাছাকাছি এসে ক্লান্ত অবসন্ন জোহান পুকুর ধারের একটা গাব গাছের নিচে বিশ্রাম নিতে বসেন। জয়তুন জানালার পাশে দাঁড়িয়েছিল। জোহানকে দেখে অবাক হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। এমন সাদা মানুষ আগে কখনো দেখেনি সে, তবে শুনেছে একজন পরদেশে বাহাদুরপুর গ্রামে হাসপাতাল বানিয়েছে। জয়তুনকে দেখে ইশারায় কাছে ডেকে নেন জোহান। আগ্রহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন, খুকি, তোমার নাম কি? জয়তুন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর খাঁচায় পোষা ময়নার মতন ঝটপট উত্তর দেয়, জয়তুন, জয়তুন বেগম। আর পরদেশি হলো, এটা কি কও তুমি? আমি খুকি না, আমি ইকতা শেখের কলমা পড়া ৩ নম্বর বউ। কোনো রকম ভনিতা না করেই সোজাসাপ্ত জবাব দেয় জয়তুন। জোহান কিছুটা অবাক হন। ইকতা শেখ ষাটোর্ধ্ব বৃদ্ধ। প্রথম যখন জোহান বাহাদুরপুর আসেন তখন ইকতা শেখ তাকে নানাভাবে সহযোগিতা করেছে, কিন্তু ইকতা শেখের স্ত্রীকে তিনি এর আগে কখনো দেখেননি। জোহান ম্লান হেসে বলেন, দুঃখিত, আমি বুঝিতে পারি নাই। তোমাকে দেখে আমার খুশি মনে হইয়াছে। জয়তুন শব্দ করে হাসতে থাকে। হাসি থামলে জোহানকে উদ্দেশ্য করে বলে, তুমি তাহলে এই পরদেশি যে আমরা গ্রামে হাসপাতাল বানাইছে? জোহান মাথা দুলিয়ে জয়তুনের কথার জবাব দেয়, ইয়েস, আমি সে। বাপদাদার মুখে পরদেশিদের অনেক কাহিনী শুনেছে জয়তুন। আগের দিনে বনুষ্ঠ শিকার করতে আসতো পরদেশিরা। জয়তুনের বাপদাদারা সেই সব পরদেশিদের শিকারে সাহায্য করত। একবার শুয়োর তাড়াতে গিয়ে এক পরদেশির ছোড়া গুলি লেগেছিল তার চাচার কাঁধে। সবাই মিলে পরদেশিকে অপমান করেছিল। এতটা অপমান করার পরও সেই পরদেশি একটু রেগে যায়নি। পরদেশি তার চাচাকে ময়মনসিংহ নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে বাড়িতে রেখে গিয়েছিল। গরমে জোহানের দুগণ্ড বেয়ে ঘাম গড়িয়ে পড়ে। এলোমেলো চুলে জোহানকে মনে হয় অল্প বয়স্ক বালক। জয়তুনের খুব ভালো লাগে জোহানকে। তার ভীষণ ইচ্ছে করে জোহানের সোনালি চুলে একটু হাত বুলিয়ে দিতে। বিশ্রাম শেষে জোহান হাসপাতালের পথে এগুতে থাকে। পথের দুপাশে আউশ ধানের ক্ষেত, গ্রীষ্মের লু হাওয়া ধানের ক্ষেতের ঢেউ ফেলে যায়। জোহানের মনে অসীম শূন্যতা খাঁ খাঁ করে। একটি অস্থির বালিকার বিমূর্ত রূপ হৃদয় পটে ভেসে ওঠে বারবার। জোহানের শরীর কিছুই ভাবতে চান না, সামনের দিকে ঝুঁকে পড়ে সর্বশক্তি দিয়ে সাইকেলের পেডেলে চাপ দেন। সাইকেল চলতে থাকে ঝড়ের গতিতে। হাসপাতালের কাছাকাছি এসে শ্রান্ত জোহান অনবরত হাঁপাতে থাকে। বিকেলবেলা বাহাদুরপুর গ্রামের মোতালেবের চায়ের দোকানের সামনে ছোটখাটো একটা জটলা। দোকানের বেঞ্চে লোকমান, গহর, নেতু সর্দার ও ইয়াকুব বসে আছে। নেতু সর্দারের একটি পা ফোড়া, স্ট্রেসে ভর দিয়ে কোনো রকমের ভিক্ষা করে খুন্নিবৃত্তি করে। বিকেল অভ্যাস মতো গ্রামের অনেকের সাথে নেতু সর্দারও আসে মোতালেবের চায়ের দোকানে আড্ডা দিতে। চা খাওয়ার পাশাপাশি গ্রামের সমস্যা নিয়েও কথা চলে, এমনকি সমকালীন রাজনীতির বিষয়েও আলোচনা হয় বেশ। নেতু সর্দার ও ইয়াকুব চা খেতে খেতে জোহানকে নিয়ে কথা বলছে। কথার মাঝখানে হঠাৎ লোকমান ছড়া কাটে, গ্রামে আইলো ফিরিঙ্গির দল, গ্রামটা গেল রসাতল। সাহেব দেখা মাইয়ার দল, চাইয়া হাসি খল খল। মনে তাদের কি যে চায় কেউ না তাহা টের পায়। বাবু আনা বিবি আনা, ঘরে বাইরে একটা না। হিন্দু আর মুসলমানে বৈশাখারে একাশনে। জায়দপুর সব গেছে, আর কি গ্রামে মানুষ আছে? পশু পাখির গলায় দড়ি, কয়দিন পরে দিব ছুরি। কোরআন কালাম কেউ পড়ে না, ABCD একটা না। আল্লাহ আল্লাহ বলো ভাই, কিয়ামতের দেরি নাই। এসব শুনে নেতু সর্দার বিরক্ত হয়। বিরক্ত হয়ে লোকমানকে বলে, পরদেশে হলে কিসের এত জ্বালা তোমার ডাক্তার? কদেই হুনি। নেতু সর্দারের সাথে ইয়াকুবের সুর মেলা। লোকমান অত্যন্ত তাচ্ছিল্য করে নেতু সর্দারের প্রশ্নের জবাব দেয়, এই জ্বালা তুমি বসতা না মিয়া? ফকির ফাঁকরা মানুষ, ফকিরাতের লাইন লয়ে খাও। এই হগল মার প্রতি বুঝা কাম নাই, কলক খাইতে যাইবে। কথাগুলো বলেই লোকমান মোতালেবকে দ্রুত চা দিতে তাগিদ দেয়। বাইস্তা, জলদি করে মালায় ভাসে আমরা 2 কাপ চা দাও দেখি।
মোতালেব কিছুটা বিরক্ত হয়, ভ্রু কুঁচকে বলে, ডাক্তার তাহা আপনার কাছে মেলা টেহা জমা গেছে, আগে সেইগুলা শোধ করুন, তারপর মালাই ভাষায় চাই খাইবে, আমি বাকি দিবার পারতাম না। গহর মোতালেবের কথা প্রতিবাদ করে, এইটা তুমি কি কইলা মোতালেব? ডাক্তার মানিল, তারে তুমি ইজ্জত দিয়ে কথা কইবা না? গহরের কথা মোতালেব চরম উত্তপ্ত দেখায়। হাতি ঘোড়া গেল তল, উড়সুঙ্গা কত জল, ভিটে মাটি বেইছে নিয়ে আপনি করে চা খাওয়ান। লোকমান অত্যন্ত কড়াভাবে মোতালেবের ধৃষ্টতার জবাব দেয়, ভাইস্তা কথায় আছে না, কইতে কইতে মুখ বড়, চাকি মাগনা দেওনি, ব্যারামে পড়লে তো মরক লাগা মুরগির নাহাল দৌড়ে আইব আমার কাছে। লোকমানের কথা শেষ না হতে ইয়াকুব লোকমানের মুখের উপর বলে দেয়, এই দিন বনে গেছে ডাক্তার, এখন আর তোমার কাছে যাওন লাগতো না, গ্রামে হাসপাতাল রয়েছে, পরদেশি গ্রামের বেবাক মানুষের বিনা পয়সা চিকিৎসা দিতেছে, বাহাদুরপুরে আর তোমার খাওয়ান নাই। জোহানের গুণকীর্তন শুনে লোকমান তেলে বেগুনে জ্বলে ওঠে, আরে মূর্খের দল, নিকুচি করি তগর ওই হাসপাতালে, বন্দুক ঘাড়ে লইলে পলানয় না, মনে রাখিস। কথা শেষ করার আগে দুঃখের লোকমান বাহাদুরপুরের অমার্জিত অশিক্ষিত লোকজনকে উদ্দেশ্য করে বকাবকি করতে থাকে, তারপর গহরকে নিয়ে সোজা সুন্দরপুর বাজারের দিকে চলে যায়। মন ভাঙাতে মোতালেব বার কয়েক পিছন থেকে লোকমানকে ডাকাডাকি করে, সারা না পেয়ে পুনরায় সে চা বানানোর কাজে মনোযোগ দেয়। লোকমান বিছানা চিত হয়ে মরার মতো পড়ে আছে, চোখে ঘুম নেই, তার দু চোখের ঘুম জোহান কেড়ে নিয়েছে। বাহাদুরপুর গ্রামে তার আর আগের মতন কদর নেই, ভাঙা কুলুর মতো সে মূল্যহীন। গ্রামের নারী পুরুষ এখন পুঁটি মাছের ঝাঁকের মতন দৌড়ায়, রাত দিন কেবল দৌড়ায়, দৌড়ায় প্রয়োজনে অপ্রয়োজনে, তাদের গন্তব্য সে জানে, আর জানে বলেই সে নিষ্ফল আক্রোশে ফুঁসতে থাকে। সুযোগ পেলে সে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে পাপে রাখা ওই হাসপাতালটি, জ্বালিয়ে দেবে পথের কাটা ধোকাবাজ পরদেশিকেও। রাতের অন্তহীন নীরবতায় লোকমান নিজেকে ঝড়ের কবলে পতিত অস্তিত্বহীন অসহায় মানুষ ভেবে ছটফট করে। নীরবতা ভেঙে সদ্য ঘুম থেকে জেগে ওঠা স্ত্রী হাজেরা লোকমানের এই অস্থিরতার কারণ জানতে চায়। আপনার কি হয়েছে কন্দিহি? সারাদিন আন্ডা পাড়া মুরগির নাহাল এইখান থেকে ওইখানে দৌড়াইলেন, আর এত রাইতে সুখত ঘুম নাই। লোকমান হাজেরার কথা বিরক্ত হয়, ধমকের সুরে বলে, রাত দুপুরে শিবের গাজন বন্ধ করা হয়, আমার সুহত ঘুম নাই, তাতে তোমার কোনো অসুবিধা আছে নাকি? আমার কোলত তুইলা গীত গায়ে ঘুম পাড়াইয়া দিবা? হাজেরা লোকমানের এসব তীর্যক কথার কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে খানিকক্ষণ, তারপর আহ্লাদের সুরে বলে, একটা কথা বলতাম চাই, রাখবাই? লোকমান তার কাঠ উত্তর দেয়, কি কইবার চাও কও, সামর্থ্য কুলাইলে রাখবাম, আর না কুলাইলে নাই। হাজেরাই নিয়ে বিনিয়ে বলে, এতদিন হইয়া গেল একটা বেটা পুতের মুখ দেখাইবার পারলেন না, আমার একটু হাসপাতালত লইয়া যাইবেন, কুঞ্চি পরদেশির নাহি মেলা ক্ষমতা। কথাগুলো শেষ করতে পারে না হাজেরা, তার আগে খেপে যায় জোহান, তার আগে খেপে যায় লোকমান। হারামজাদার মেলা ক্ষমতা, তাইলে যাও ওই হারামজাদার লোকে হাঙ্গাবো গিয়া, যত সব ফালতু মাইয়া মানুষের কোনখানকার, খালি হারা দিন পেনর পেনর, মাথায় তো ধুলো কিছু নাই, আছে খালি পয়সা বোঝাই গোবর। কথা কটি বলে লোকমান শান্ত হয়ে পাশ ফিরে ঘুমাবার চেষ্টা করে, যেন তখন কিছুই হয়নি। হাজার অপমানিত হয়, অপমানিত হয়ে লোকমানকে গালি দেয়, যাওরা বেডান কোন হানকার, এক পা পড়ে গেছে বেডার, অগানো কথার কিস্তিরি, তার কথা শুনে মরা মানুষ হারায় যায়। হাজারা লোকমানের কথায় দারুণ কষ্ট পায়, সে আর ঘুমাতে পারে না, কোনো রকমে এপাশ ওপাশ করে বাকি রাতটুকু পার করে দেয়। ইমতাজ শেখের বাড়িতে ভীষণ কোলাহল, অনেক লোক জমায়েত হয়েছে। জয়তুন কাপ গাছে ফাঁসি দিতে গিয়ে দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। ইমতাজ শেখ খবর পেয়ে কাল বিলম্ব না করে আড়ত থেকে দ্রুত বাড়িতে ফিরে। বাড়ি এসে ইমতাজ শেখ লোক দেখানো কান্না জুড়ে দেয়, জয়তুন, ও আমার জয়তুন, আমার ময়না পাখি রে, জয়তুন তুই মরে গেলে আমার কি গতি হইব রে, আমার সোনার সংসার যে সারখার হইয়া যাইব রে। কান্না শেষ করে ইমতাজ শেখ বাড়ি থেকে বেরিয়ে আসে, কিছু দূর গিয়ে লুঙ্গির খুঁটে চোখ মোছে, তারপর বাংলা ঘরের বারান্দায় ইজি চেয়ারে শরীর এড়িয়ে দিয়ে চোখ বুঝে আকাশ কুসুম ভাবতে থাকে। মাজায় প্রচন্ড চোট লাগায় জয়তুন সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে থাকে। লোকমান, গহর, দিনু, হাওলাদার ও আইনউদ্দিন জয়তুনকে একটি জল চুকিতে শুয়ে ধরাধরি করে ঘরে নিয়ে আসে। লোকমান স্বপ্রণোদিত হয়ে জয়তুনের চিকিৎসার কাজ শুরু করে। পথের ধারে ইমতাজ শেখের বাড়ি,
প্রতাপপুর থেকে হাসপাতালে ফেরার সময় ইমতাজ শেখের বাড়িতে লোক সমাগম দেখে আয়েশা এগিয়ে আসে। এগিয়ে গিয়ে বাংলা ঘরের বারান্দায় ইমতাজ শেখকে দেখতে পায়। বিস্মিত হয়ে আয়েশা ইমতাজ শেখের কাছে বাড়িতে এত লোক সমাগমের কারণ জানতে চায়। চাচা, বাড়িতে এত লোকজন কেন? কি হয়েছে আপনার বাড়িতে? ইমতাজ শেখ আয়েশার দিকে তাকিয়ে থাকে, তারপর গলা ছেড়ে বলে, তেমন কিছু না। আবাইকা কানার গোষ্ঠী দেউলি ধরা উঠানো চিৎকার হয়ে চলে গেছে। গম্ভীর মুখে কথাগুলো বলে ইমতাজ শেখ ক্ষুধার্ত শকুনের মতন আয়শার পরন্ত যৌবন ভরা শরীরের দিকে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইমতাজ শেখের কামনা ভরা চাহনিতে আয়শা অস্বস্তি বোধ করে কথা না বাড়িয়ে চলে যেতে উদ্যত হয়। ইমতাজ শেখ পিছন থেকে আয়শাকে ডেকে থামায়। কোনো আয়শা বেডি, অহং থেকে আমার আর চাচা ডাক্তার না, আমার আর কি বা বয়স হয়েছে? অহন অসুরের জোর গতরে অহন কাজা চার পাঁচ জন আমার কাছে নিচ্ছে। কথা শেষ করে ইমতাজ শেখ মৌনতা ভেঙে হঠাৎ ফক ফক করে হাসতে থাকে। আয়শা ইমতাজ শেখের কথায় কোনো সায় দেয় না, লজ্জা পেয়ে মাথা অবনত করে হাসপাতালে চলে যায়। মহানন্দপুর গ্রামের বংশীদের ছেলে পরাণ রাস্তায় কুকুর নিয়ে খেলছে। পরাণের কুকুরের নাম বাঘা। বাঘা রুগা পটকা, একেবারে দেশজ কুকুর। লোকমান সে পথ ধরে সুন্দরপুর বাজারে দিকে যাচ্ছিল। কুকুরটিকে দেখে লোকমান রাস্তার পাশে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়। কুকুরকে লোকমান খুব ভয় পায়। একবার এক কুকুর কাঠ ফাটা দুপুরে রোদে লোকমানকে তাড়িয়ে বরাত বিলের ওপারে রেখে এসেছিল। সেই থেকে কুকুরের উপর বিশ্বাস হারিয়েছে সে। লোকমান গাছ থেকে একটি মরা ডাল ভেঙে নিয়ে কোনো রকমের সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যায়। লোকমানকে ডাল হাতে দেখে কুকুরটির দাঁত বের করে তেড়ে আসে। কুকুরটির মার মুখে অবস্থা দেখে লোকমান ভয়ে জড়সড় হয়ে চিৎকার করতে থাকে, ওই সারা কুত্তা ফিরা কইলাম তোর কুত্তা, ওরে বাপরে, এটা দেখে কামড়াইবার আহে। কুকুরের ভয়ে লোকমান ছাড়া দৌড় দিয়ে রাস্তার পাশে একটি গোবর গাদায় পা পিছলে পড়ে যায়। পরাণ কুকুরটির পিছে পিছে এসে কুকুরটিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা করে। বাঘা ফিরা আয় বাপ। কুকুরটি পরাণের কথায় কান দেয় না, যেন দীর্ঘদিনের পুরনো শত্রুকে সে আজ বাগে পেয়েছে, আর তাই দাঁত বের করে একটানা বেসুরো গলায় বিকট আওয়াজ করছে। লোকমান গোবর মাখা ছড়ি নিয়ে কোনো রকমের রাস্তায় উঠে আসে। তার দুরবস্থা দেখে পরাণ ঠিক করে হেসে দেয়। লোকমান রাগের দুঃখে পরাণও তার কুকুরকে গালমন্দ করতে থাকে। ব্যাকফল মূর্খ গরিব জানোয়ারের দল, সালনাই কুত্তা, তার নাম রাখছে আবার বাঘা, ওই বেজন্মা বংশীর পয়দা। তরে যদি আর কোনোদিন এই কুত্তার লগে দেখি, তাইলে তরে কুত্তার লগে বিলের কাছে কুইতা পারলাম। লোকমান শখেদে বলতে থাকে, কি কামটা করছে দেখো, বাজারে যাওয়ানটা আমার একেবারে মাটি করে দিছে। এই বলে লোকমান সুন্দরপুর বাজারে না গিয়ে বাহাদুরপুরের দিকে হাঁটতে থাকে। বাড়ির কাছাকাছি এসে মরা খোলা খালে নেমে শরীর পরিষ্কার করে, তারপর নিরস বদনে ফুসতে ফুসতে ভেজা কাপড় সমেত সে বাড়ি ফিরে আসে। লোকমান জয়তুলকে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলার প্রাণপণ চেষ্টা করছে। প্রায় কয়েক সপ্তাহ হতে চলল, জয়তুলের শারীরিক অবস্থার তেমন অগ্রগতি নেই। ইমতাজ শেখ খুব চিন্তিত। এতদিন হয়ে গেল, এখনো জয়তুল সোজা হয়ে দাঁড়াতে পারে না। এদিকে সংসার প্রায় উচ্ছন্নের পথে। হতাশ হয়ে ইমতাজ শেখ লোকমানকে ডেকে বলে, ওই মেয়ে ডাক্তার, কি চিকিৎসা দেও যে রুগী এত দূর খারাইবার পারে না? বাড়ির ব্যবহার কাম করে হচ্ছে, শেষে না আমার পথে বহাইবা, না পারলে কও রুগীরা হাসপাতাল লইয়া যায়। ইমতাজ শেখের কথা লোকমান মনক্ষুণ্ণ হয়। নিজের ব্যর্থতা ঢাকতে আকার ইঙ্গিতে সে জোহানের সমালোচনা জুড়ে দেয়। তাই করেন মিয়া ভাই, ভাবি সাহেবরা হাসপাতালত লইয়া যায়। আমি তো আর পরদেশি না যে ভেলকিবাজি দেখাইবাম, চোখে ধুলা পড়া দিয়ে বাহাদুরপুরের ব্যাবাক মানুষের ব্যাকল বানাইয়া রাখবাম। লোকমানের কথা ইমতাজ শেখ খেপে যায়। খেপে গিয়ে লোকমানকে দু কথা শুনিয়ে দেয়। ঠিকই কইছ, বাহাদুরপুরের ব্যাবাক মানুষ ব্যাকল, আর তুমি ওই লাগিয়া চালাকের ঘটি। বেশি চালাক মানুষই ভেতরে পড়ে, কথাটা মনে রাখবে। মন খারাপ করে লোকমান ইমতাজ শেখের বাড়ি থেকে বের হয়ে যায়। লোকমান বেরিয়ে গেলে ইমতাজ শেখ কিছুক্ষণ ভেবে চিন্তে জয়তুলকে হাসপাতালে চিকিৎসা করানোর ব্যাপারে আবাল্য সহচর দিনু হাওলাদার ও আইনউদ্দিনের সাথে পরামর্শ করে। দিনু হাওলাদার আইনউদ্দিন ইমতাজ শেখকে নিরুৎসাহিত করে। তারা ইমতাজ শেখকে বোঝায়, পরদেশের হাসপাতালত খয়রাতি চিকিৎসা হয়, আর তাছাড়া খ্রিস্টান হাসপাতালে মানির লোক হইয়া তোমার বউরে চিকিৎসা করাইলে গ্রামের লোকজন চিন্তা কইব। ইমতাজ শেখ দিনু হাওলাদার আইনউদ্দিনের কথা আমলে নেয় না।
সব প্রতিবন্ধকতা পায়ে ঠেলে গভীর আস্থা ও বিশ্বাস নিয়ে শেষমেশ ইমতাজ শেখ জয়তুনকে বাহাদুরপুর চ্যারিটেবল হসপিটালে ভর্তি করে দেয়। সুন্দরপুর বাজার। ইমতাজ শেখের আড়তে লোকমান, গহর, দিনু হাওলাদার ও আইনউদ্দিন সহ অনেকেই সমবেত হয়েছে। লোকমান শরবিদ্ধ বকের মতন ছটফট করছে কিছু বলার জন্য। অবশেষে সুযোগ পেয়ে সে বলতে শুরু করে, গ্রামে আর থাকুম না, আজকে আর একটা বিহিত যদি না হয়, যেদিকে দুই চোখ যায় চলে যাবো। ইমতাজ শেখ লোকমানকে ধমক দেয়, ওই মেয়ে ডাক্তার, যা কই বাস্তা পরিষ্কার করে খাও, ধুলা দিয়ে দড়ি পাও কেন? লোকমান আহত গলায় ইমতাজ শেখকে বলে, কি আর কমো মিয়া ভাই, কাঙ্গালের কথা কি আর তাজা থাকতে দাম আছে? কইছিলাম ও বেহা পরদেশের কথা, আপনার আশ করা পাইয়া হাসপাতালের বাইজিখানা বানাই ফেলাইছি। লোকমানের কথা সমর্থন যোগায় গহরউদ্দিনে হাওলাদার। আইনউদ্দিন আরেকটু বাড়িয়ে বলে, শুনছি পরদেশি নাই আমরা ফেরেস্তান বানায় বেড়াইছে, হাসপাতাল হইল গিয়ে ভাষাবাজি। ইমতাজ শেখ বিরক্ত হয়ে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে, রাখো মিয়ারা, তোমরা কেন যা কইবার চাও তুইলা খাও। লোকমান ইমতাজ শেখের দিকে এগিয়ে গিয়ে ইমতাজ শেখের কানে কানে কথা বলে। কথাগুলো শুনে ইমতাজ শেখ নতমুখী কিছুক্ষণ বসে থাকে। তারপর আড়ত থেকে বেরিয়ে সোজা গ্রামের পথ ধরে হাসপাতালের দিকে চলে যায়। লোকমান তৃপ্তির ঢেকুর তোলে। গহর এগিয়ে এসে লোকমানের প্রশান্তির কারণ জানতে চাইলে লোকমান গহরকে চুপি চুপি বলে, বুইরার কানে বিষ ঢাইলা দিলাম, ঘুমাহাবের বিষ, এইবার যদি বুইরা তোমার ছটফটায় মরে। কথাগুলো বলতে বলতে লোকমান গুড়গুড় করে হাসতে থাকে। লোকমানের দুর্বিনীত সে হাসি যেন আর কিছুতেই থামতে চায়। মাসখানেক গত হয়ে চলল, জয়তুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়তুন এখন অনেকটা সুস্থ, সে এখন নিজে একা হাঁটতে পারে। ইমতাজ শেখ জয়তুনকে দেখতে হাসপাতালে যায়, কিন্তু জয়তুনের শারীরিক অবস্থার উন্নতি হলেও খুব একটা খুশি হতে পারে না। জোহানের সঙ্গে জয়তুনের ঘনিষ্ঠতার কথা জানতে পেরে তার মনে সীমাহীন বিষণ্ণতা চেপে বসেছে। ইমতাজ শেখ আকার ইঙ্গিতে জয়তুনকে বিষয়টি বোঝাতে চেষ্টা করে, বউ, পরদেশের লোকে নারী আজকাল খুব হাসি তামসা চলে, অনেক কথাই আমার কানে আহে, লাগাম পাই না ধরো। কথাগুলো শুনে তীব্র প্রতিবাদ করে জয়তুন, দেখেন, পরদেশে আমার মায়ের পেটের ভাই না হইলেও তার তন বেশি, আমার কাছে হ্যাঁ একটা জিন্দা পীর। জয়তুনের কথা শুনে ইমতাজ শেখ ব্যঙ্গ করে বলে, তোর পীরেরে কইয়া দিস বউ, এটা গাঁও গ্রাম, ভিন দেশ না, এইখানে প্রতিটা কদম হিসাব করে ফেলাইতে হয়। কথা শেষ করে ইমতাজ শেখ হাসপাতাল থেকে হনহনি বেরিয়ে যায়। সন্ধ্যা জোহান প্রার্থনা শেষ করে জয়তুনকে দেখতে যান। মন খারাপ দেখে জোহান জয়তুনের মন খারাপের কারণ জানতে চায়, কিন্তু জয়তুন কোনো অবস্থাতে কিছু বলে না, কেবল প্রসঙ্গ আড়াল করতে জোহানকে উদ্দেশ্য করে বলে, পরদেশি দেহ, পূর্ব আকাশে কত বড় চাঁদ উঠছে, এমন দিনে কেন জানি আমার মইরা যাইতে ইচ্ছে করে। জোহান এত ভারী কথার মর্ম বোঝে না, কেবল জয়তুনের মুখের দিকে বিস্ময় ভরা চোখে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। নির্জন দুপুর। আয়শা সুন্দরপুর বাজার থেকে হাসপাতালে ফিরছে। পথে আয়শাকে একা পেয়ে ইমতাজ শেখ পথ আগলে দাঁড়ায়। ও আয়শা সুন্দরী, অমন পল্টনের নাহল বকু চাইয়া কইতে গাইলা, একটা প্রাইভেট কথা ছিল তোমার লগে, কইতে শরম লাগে তাই কইতাম পারি না। আয়শা হাঁটা থামিয়ে ইমতাজ শেখকে বলে, চাচা, কি কইবার চান জলদি করে কই, আমার আবার তাড়াতাড়ি হাসপাতালত ফিরন লাগবে। ইমতাজ শেখ একগাল হাসি থামলে পুনরায় আয়শাকে বলে, কথা অতি সামান্য, আমার দুইটা বউ মরে গেছে জয়তুনে যাওয়ার পথে, এত সম্পদ আমার, টাকা কড়ির কোনো অভাব নাই, বেটা পুত নাই, মায়েরা পরের ঘরে, তয় তোমার আমার খুব পছন্দ হয়েছে, বিধবা মানুষ তুমি, ডালে খালে ঘুইয়া বেড়াও, গ্রামের 10 জনে তোমার নিয়ে নানা কথা কইয়া বেড়াও, যদি রাজি খাও তোমার নিকা কইয়া ঘরে তুলবার চাই। একদমে কথাগুলো বলে ইমতাজ শেখ আয়শার হাত দুটো শক্ত করে চেপে ধরে। ফাঁদে পড়া জন্তুর মতন আয়শা ইমতাজ শেখের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ছাড়াতে না পেরে আয়শা ইমতাজ শেখকে হুমকি দেয়, দেখেন চাচা, আপনি আমার বাপের লাহান, হাত ছাড়েন কইলাম, নইলে আমি চিৎকার দিয়ে লোক জড়ো করুন। ইমতাজ শেখ অনড়, আয়শার হাত মুঠোর মধ্যে নিয়ে আরো জোরে চাপতে থাকে। আয়শা ঝাঁকুনি দিয়ে হাত দুটো ছাড়িয়ে নিয়ে ইমতাজ শেখকে তিরস্কার করতে করতে গন্তব্য চলে যায়। লোচ্চা বুইরা কোন হানকা, মায়া মানুষ দেখলে বুইরার জিব্বা হাতের নাহাল লক লক করে। ইমতাজ শেখও থেমে থাকে না, গুলিতে আহত বাঘের মতো আয়শাকে উদ্দেশ্য করে সেও গালমন্দ করতে থাকে, আরে যা বেউসা মাইয়া, পরদেশের লগে যখন লটর পটর করস তখন কিছু হয় না, আমরার বেলায় যত দোষ, মনে রাখিস
টাকা থাকলে জরুর অভাব হয় না। কথা শেষ করে পৌষের শীতের রাতে মৃদু বাতাসে দোলায়মান কলা পাতার মতন রাগে কাঁপতে থাকে ইন্তার শেখ। তারপর ঘৃণা ভরে একদলা থুতু সুরে সম্মুখের পথ ধরে হাঁটতে থাকে। জোহান হাসপাতালের সামনে চেয়ারে বসে পুরনো খবরের কাগজ পড়ছেন। এমন সময় আয়শা ছুটে আসে জোহানের কাছে কাজুরির অবস্থা জানাতে। পরদেশি, কাজুরির অবস্থা ভালো না, আমার কেমন জানি ঠেকতেছে, সকাল থেকে খাওয়ান দাওয়ান নাই, গুনগুন করে গান গায়, ওষুধ খাইতে গেলে মুখের উপর পিঠা মারে আর কান্দন জুড়ে দেয়। জোহান আয়শাকে অভয় দেয়। ও নো আয়শা, তুমি অযথা ভয় পাইবে না, আমি দেখিতেছি উহার কি হইয়াছে। কাজুরি নিশ্চিন্তপুর গ্রামের অখিল মাঝির মেয়ে। দরিদ্র বলে তেমন কোনো সামাজিক মর্যাদা নেই মাঝি। কাজুরি ভালোবেসেছিল গ্রামের প্রতাপশালী ইউসুফ গাজীর মেয়ে, ইউসুফ গাজীর ছেলে ময়নালকে। বাবার করা শাসনে ময়নাল একসময় ভুলে যায় কাজুরিকে, অন্যত্র বিয়ে করে সংসারে হয়। ময়নালের বিশ্বাসঘাতকতায় কাজুরি খুব কষ্ট পায়, নিজেকে সামলাতে পারে না সে। শেষে ময়নালের শোকে পাগল পাগল হয়ে গান গেয়ে পথে পথে ঘুরে বেড়ায়। গ্রামের লোকজন দয়াদ্র হয়ে কাজুরিকে ভর্তি করে দেয় হাসপাতালে। জোহান কাজুরির সমস্ত দায়ভার গ্রহণ করে পিতৃস্নেহে কাজুরিকে কাছে টেনে নেন। আদর দিয়ে মমতা দিয়ে কাজুরিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নিরন্তর চেষ্টা করেন। কাজুরি অসংলগ্ন আচরণের কথা শুনে জোহান দ্রুত চলে যায়। গিয়ে দেখেন কাজুরি গান গাইছে। আমি যারে বাসি ভালো সে কি কথা জানে, জানলে পরে এমন করে ব্যথা দিত না প্রাণে গো সখী, দিত না প্রাণে। আমি যার কাছে যাই সেই দুঃখ যাই গো ব্যথা ভরা অন্তরে, জানলে পরে এমন করে ব্যথা দিত না প্রাণে। এই কি ভালোবেসে আমার কানাই হইল সাঁই, আমার চোখের জল দেখিয়া কেদনা ব্যথায় গো সখী, কেদনা ব্যথায়। আমি যার কাছে যাই সেই দুঃখ দেয় গো ব্যথা ভরা অন্তরে, জানলে পরে এমন করে ব্যথা দিত না প্রাণে। জোহানকে দেখে কাজুরি গান থামিয়ে উদাস দৃষ্টিতে জোহানের দিকে তাকিয়ে থাকে। জোহান সান্ত্বনা দিয়ে কাজুরিকে বলেন, খুকি, তোমার মন খুব খারাপ আছে, ঈশ্বর তোমার মনকে ভালো করিয়া দিবেন। কাজুরির জন্য জোহানের মনে বেদনার ফল্গু দ্বারা বইতে থাকে। তিনি কাজুরির মাথায় হাত বুলিয়ে দেন। কাজুরি জোহানের হাতটি টেনে নিয়ে মাথার উপর রেখে ফুটিয়ে কাঁদতে থাকে। কাজুরির নিবারণ অবস্থা দেখে জোহানের মনে ভেসে ওঠে কৃষ্ণের বাণী, তোমরা দুঃখ পাবে কিন্তু তোমাদের সেই দুঃখ আনন্দে বদলে যাবে। ভাগ্য বিলম্বিত মেয়েটির জন্য অশ্রুসিক্ত চোখে জোহান প্রার্থনা করেন, হে ঈশ্বর, মেয়েটির দুঃখে জয়ী হোক আর দুঃখ জয়ী আনন্দে ভরিয়া যাক মেয়েটির জীবন। হাসপাতালে জয়তুনের আজ শেষ দিন। জোহান হাতে কিছু ফুল নিয়ে সাইকেলে করে নেত্রকোনা থেকে বাহাদুরপুর ফিরছেন। কেউ সুস্থ হয়ে ফিরে যাওয়ার সময় তাকে ফুল দিয়ে বিদায় জানানো বাহাদুরপুর চ্যারিটেবল হসপিটালের একটি রীতি। এই রীতি চলে আসে হাসপাতালের জন্মলগ্ন থেকে। কি ফকির কি আমির, কারো ক্ষেত্রে এই রীতির কখনো ব্যত্যয় ঘটেনি। প্রতিমধ্যে জোহানের সাথে দেখা হয় লোকমানের। জোহানের হাতে ফুল দেখে লোকমান টিপ্পনি কাটে, কি গো মশাই, ফুল লইয়া কই যাও, পীড়িতের নাগরীরে দিবা বুঝি। কথাটি বলে লোকমান হি করে হাসে। জোহান নিজেকে সামলে নেন। সামলে নিয়ে সবার সাইকেল থেকে নেমে লোকমানের দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে খুব শান্তভাবে লোকমানের কথার জবাব দেন, তা বটে, কেন নয়, তোমরা সবাই তো আমার নাগর লাগরি আছো, আমি তো তোমাদের সবাইকে খুব ভালোবাসে। লোকমানের সাথে কথা শেষ করে জোহান হাসপাতালে আসেন। এসে দেখেন জয়তুন মাথায় বসে আছে। জয়তুনের পরনে কচু পাতা রঙের শাড়ি। কচু পাতা রঙের শাড়িতে মেয়েটিকে অসম্ভব সুন্দর লাগছে। জোহান অবাক চোখে জয়তুনের দিকে তাকিয়ে থাকেন। এভাবে কখনো তিনি কাউকে দেখেননি, দেখার ইচ্ছাও জাগেনি মনে। কিন্তু আজ এমন হচ্ছে কেন তিনি তা জানেন না। নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করেন জোহান। জয়তুন, বাহাদুরপুর চ্যারিটেবল হসপিটালের পক্ষ থেকে তোমাকে অভিনন্দন। তুমি আজ চলিয়া যাইবে, তোমাকে আর এখানে থাকিতে হইবে না, তুমি পুরোপুরি ভালো হইয়া গিয়াছ। জয়তুন কোনো কথা বলে না, নীরবে কাঁদতে থাকে। সূর্য পশ্চিম আকাশে অস্তমিত প্রায়। অপরাহ্নের লাল আভা এসে পড়েছে জোহানের মুখে। সূর্যের লাল আভায় জোহানকে মনে হয় আগুন মানুষ। অকস্মাৎ নীরবতা ভেঙে জোহানকে উদ্দেশ্য করে জয়তুন বলে, পরদেশি, তুমি গতরের চিকিৎসা করো, রোগ সারাও, মনের খবর রাখো না, চলো আমরা দুইজনে দূরে কোথাও পালাই যাই। জয়তুনের কথা শুনে জোহান বেশ অবাক হন। জোহান গম্ভীর মুখে জয়তুনকে বলেন, জয়তুন, তুমি
তুমি এইসব কি বলিতেছ? ইহা কখনো হবার লয়। তোমাদের সমাজ আছে, ফ্যামিলি আছে। আমি বাহাদুরপুর গ্রাম আর গ্রামের মানুষদের বহুত ভালোবাসে। আমি আমার বাকি জীবনটা ইহাদের সাথে কাটাইয়া দিতে চাই। দুজনের মধ্যে আর তেমন কথা হয় না। ধীরে ধীরে জমাট অন্ধকার নেমে আসে রাতের প্রকৃতিতে। আশাহত জয়তুন ভগ্ন হৃদয়ে হাসপাতালের চৌহদ্দি পেরিয়ে পাকুর গাছটার নিচে এসে দাঁড়িয়ে টুকু করে কেঁদে ওঠে। তারপর আঁচলে চোখ মুছে স্বামীর সংসারে প্রত্যাবর্তন করে। রাতের চার্জে ঘন্টা বাজলে জোহান প্রার্থনায় যায়। হাসপাতাল থেকে হাঁটা পথে খানিকটা পথ পেরোলেই সেন্ট আইভেন চার্চ। জোহান আগত খ্রিস্ট ভক্তদের উদ্দেশ্যে খ্রিস্টের অমূল্য বাণী পাঠ করে শোনায়। তোমরা যাহারা শুনিতেছ তাহাদের বলিতেছি, শত্রুদেরও ভালোবাসিও, যাহারা ঈর্ষা করে তাহাদের মঙ্গল করিও, অভিশাপ দিলে আশীর্বাদ করিও, নিন্দা করিলে প্রার্থনা করিও। যদি কেউ তোমার এক গালে স্বর মারে তাহাটিকে অন্য গাল পাঠিয়ে দিও। যে তোমার সাদরটা নিয়ে নেয় তাহাকে জামাটাও দিয়ে দিও। কেহ তোমার জিনিস লইয়া গেলে তাহা আর ফিরাইয়া সাহিও না। অন্যের কাছে যাহা আশা করো তাহাদের প্রতি তেমনই ব্যবহার করিও। যাহারা তোমাকে ভালোবাসে শুধু তাহাদেরকেই ভালোবাসিলে তোমার কৃতিত্বটা কোথায় বলো? পাপীরাও যাহাকে তাহাকে ভালোবাসে তাহাকে পছন্দ করে। পাঠ শেষ না হতে হঠাৎ জোহান মাথা ঘুরে চার্জের মেঝে পড়ে যান। লোকজন জোহানকে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ছুটে আসা আয়সা। অনেক সেবা শুশ্রূষার পর মধ্যরাতে জ্ঞান ফিরে জোহানের। প্রচণ্ড খাটুনি আর মানসিক যন্ত্রণায় জোহানের শরীরের মারাত্মক অবনতি ঘটে। আজকাল জোহান জোরে হাঁটতেও পারেন না। কিছুটা পথ সাইকেল চালিয়ে গেলেও হাঁপাতে থাকেন। জোহানের মন অস্থির বিচঞ্চল হয়ে ওঠে, এই ভেবে যে না জানি কোন দুরারোগ্য ব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে। সকালে ঘুম থেকে উঠে জোহান হাসপাতালে যান। হাসপাতালে জোহান সবার খোঁজ খবর নেন। একজন বয়োজ্যেষ্ঠ রোগীকে দেখতে গিয়ে বলেন, তোমার শরীর বহুত ভালো আছে বাবা, ঈশ্বরের দয়ায় তুমি এখন বাড়িতে ফিরিয়া যাইতে পারিবে। জোহান এগিয়ে গিয়ে এক বৃদ্ধাকে সান্ত্বনা দেন, মা, জানি তোমারা আপন বলিতে পৃথিবীতে কেহই নাই। তুমি চাইলে তোমার এই সন্তানের কাছে থাকিয়া যাইতে পারো, আমি তোমার দেখাশোনা করিবে। এমন সময় পরাণ ছুটে আসে জোহানের কাছে। তার বাগার খুব অসুখ, তাই সে জোহানেরকে নিয়ে যেতে এসেছে বাগাকে চিকিৎসা দিতে। ইতিপূর্বে বার কয়েক সে এসেছে জোহানের কাছে, নিজের জন্য নয়, কেবল বাগার জন্য তার যত চিন্তা। একবার বাঘের চিকিৎসা করাতে সে লোকমানের কাছে গিয়েছিল। লোকমান লাঠি নিয়ে তেড়ে এসেছিল তাকে মারতে। দৌড়ে পালিয়ে এসে কোনো রকমে লোকমানের লোকমানের আক্রোশ থেকে সেবার রেহাই পেয়েছিল সে। তারপর আর কখনো লোকমানের বাড়ির ত্রিসীমানা মারায়নি পরাণ। প্রয়োজন হলে বারবার ছুটে এসেছে জোহানের কাছে। পরাণের বিধ্বস্ত ভাব দেখে জোহান এগিয়ে আসেন। এগিয়ে এসে স্নেহাদ্র কণ্ঠে বলেন, হেই পরাণ, তোমার কি হইয়াছে? পরাণ জোহানের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলে, পরদেশি, আমার বাঘার খুব অসুখ, তুমি যাইবা আমার লগে বাঘারে দেখতে? জোহান পরাণকে আশ্বস্ত করেন, ডোন্ট ওরি মাই ডিয়ার লিটল বয়, চিন্তা করিও না, আমি এখনই তোমার বাঘাকে দেখিতে যাইবে। পরাণকে দাঁড় করিয়ে রেখে জোহান কাজুরির কাছে যান। কাজুরি বিলাপ করছে। জোহান কাজুরিকে প্রবোধ দিয়ে পরাণকে নিয়ে মহানন্দপুরে বসে করার উদ্দেশ্যে রওনা হন। গভীর রাত। জোহান মাথা বসে বেহালা বাজাচ্ছে। এমন সময় একটি নারী মূর্তি এসে জোহানের পাশে দাঁড়ায়। অন্ধকারে মূর্তিটির মৃদু সঞ্চালনে জোহান ভয় পেয়ে চেঁচিয়ে ওঠেন, হে ওম্যান, হু আর ইউ? এখানে তুমি কি করিতেছ? জোহানের ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে নারী মূর্তিটি জোহানকে অভয় দেয়। পরদেশি, ডরাইও না, আমি ভূত পেতনি না, আমি আয়েশা। কথাগুলো বলতে বলতে আয়েশা জোহানের কাছে আসে। আয়েশাকে দেখে জোহান খানিকটা বিরক্ত হন। বিরক্ত হয়ে বলেন, এখানে কেন আসিয়াছ আয়েশা? আয়েশা ক্ষীণ কণ্ঠে জবাব দেয়, মেলাদিন থাইকা তোমার একটা কথা কইবাম ভাবছি, এই কথাটা কম হইয়া ওঠে না। আজ এই আন্দার রাতের সাক্ষী রেখা এই কথাটা তোমার কইতাম চাই। তোমার হলে ঘর বান্ধিবার মনে বড় সাজ জাগে গো পরদেশি। জোহান এইরূপ পরিস্থিতির জন্য কোনোভাবে প্রস্তুত ছিলেন না, তাই খানিকটা হকচকিয়ে যান। আয়েশাকে সেটা বুঝতে না দিয়ে অনেকটা স্থির শান্ত উদাস গলায় বলেন, এটা কখনো হবার লয় আয়েশা,
কখনো হবার লয়। বাহাদুরপুরের মানুষ আমাকে বহুত ভালোবাসে। যতদিন আমি বাঁচিয়া আছে ইহাদের সেবা করিয়া যাইবে, সংসার আমাকে দিয়ে কখনো হবে না। জোহানের কথায় আয়শা দমে যায়। তবু জোহানের পাশে গিয়ে বসে জোহানকে তার মনের অবস্থা বোঝাতে চেষ্টা করে। তুমি তো জানো না পরদেশি, কচুরি পানার মতন ভাসতেছিলাম এই ঘাট থেকে ওই ঘাট। তুমি যদি আমারে না ফিরাইতা তাইলে হয়তো কবে আমি শেষ হয়ে যাইতাম। আমরা কি নতুন কইরা আবার সবকিছু শুরু করবার পারি না পরদেশি? জোহান মাথা নেড়ে পুনরায় তার অসম্মতি জানায়। এটা হবার নয় আয়শা, এটা হবার নয়। কখনো আমাকে আর এইরূপ কথা বলিবে না। তারপর দুজনে পাশাপাশি নীরব নিথর হয়ে বসে থাকে কিছুক্ষণ। চারদিকে অসীম শূন্যতা, আর সেই সাথে বেহালার একটানা বিরহী সুর। আয়শার মনের অতলে বেদনার ঝড় তোলে। বুকের গহীনে একরাশ অভিমান নিয়ে আয়শা চোখের জলে ভাসতে ভাসতে হাসপাতাল থেকে ফিরে আসে। মোতালেবের চায়ের দোকান। লোকমান, গহর আর নেত্রী সর্দার বসে গল্প করছে। দোকানের পাশ দিয়ে সাইকেলে করে জোহান নেত্রকোনা সদর হাসপাতালে যাচ্ছেন বাহাদুরপুর চ্যারিটেবল হসপিটালের জন্য বরাদ্দকৃত সরকারি কিছু চিকিৎসা সামগ্রী নিয়ে আসতে। পেছন থেকে নেত্রী সর্দার গলা বাড়িয়ে জোহানকে ডাকতে থাকে। ডাক শুনে জোহান সাইকেল ঘুরিয়ে দোকানের সামনে আসেন। এসে নেত্রী সর্দারকে বলেন, ম্যান, তুমি আমাকে ডাকিতেছো কেন? নেতু একগাল হেসে বলে, পরদেশি, এক কাপ চা খেয়ে যাও। মোতালেবের হাতের চা একেবারে অমৃত। জোহান পরম শ্রদ্ধায় নেতু সর্দারের নিমন্ত্রণ ফিরিয়ে দেন। নো 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 ম্যান, আমি এখন খুব বিজি আছি, পরে দেখা হইবে। ঈশ্বর তোমার সহায় করুন। কথাগুলো বলে জোহান হন্তদন্ত হয়ে চলে যান। লোকমান পেছন থেকে নেতু সর্দারকে টিটকারি দেন। আহারে মিয়া, সাত সকালে পরদেশিকে অপমানটাই না করলো তোমারে। হালার পুতের ঢং দেখছো নি? মোতালেবের চা খাইতো না, তা খাইব কেন? খাইব তো আয়শা বেওয়ার চা, দৈবতী বেওয়া মাগির নরম হাতের চা। খালি মজা আর মজা। কথা শেষ করে খক খক করে পাকা বদমাসের মতন হাসতে থাকে লোকমান। গহর লোকমানের কথা সায় দিয়ে বলে, ঠিকই কইছো ডাক্তার, পরদেশে আসতে একটা ভাওতাবাজ। মন্ডা কয় হারামজাদার কপালত সুপারি তুইয়া খরম দেখি যায়। এতক্ষণ একটু সর্দার চুপ করে থাকলেও হঠাৎ সে খেপে যায়। খেপে গিয়ে লোকমান ও গহরকে গালমন্দ করতে থাকে। থামো মিয়ারা, তোমরা তো মানুষ না, তোমরা ওই লাগে আস্তা এক একটা হাইওয়ান। নেতু সর্দারের কথায় আতে ঘা লাগে লোকমানের। লোকমান গলা কেসে বলে, ঠিকই কইছ, আমরা তো মানুষ না, মানুষ হইলে গিয়া তোমরা। ফকির ফাকরারাই তো ফকুর ফাকরারই এখন তো জয় জয়কার। আজকাল মানি লোকের কি আর মান আছে? নেতু সর্দার চুপ করে থাকে। লোকমানের কথার কোনো প্রতিক্রিয়া দেখায় না। গহর উত্তেজিত হয়ে বলে, পরদেশির খুব বাড়ছে, পরে দ্রুত গ্যারাম ফেরা করার দরকার। চলো ডাক্তার, এই হবল নাদানের সাথে তর্ক করে কোনো ফায়দা নাই। গহর লোকমানের হাত ধরে টেনে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। নেতু সর্দার আর কথা বাড়ায় না। ঝড়ো শব্দের চুমুক দিয়ে অবশিষ্ট চা শেষ করে কাপের তলায় জমে থাকা চিনি ও দুধ চোখ আঙ্গুল দিয়ে মুছে পরম তৃপ্তিতে খেতে থাকে। জোহান নিশ্চিন্তপুর থেকে রুগী দেখে বরাক বিলের পথ ধরে হাসপাতালে ফিরছেন। আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বিলের মাঝখানে আসলে অপরিচিত কিছু লোক জোহানের পথ আগলে দাঁড়ায়। তারা জোহানকে গালিগালাজ করতে থাকে। মারানিপুর তোর খুব বার বাড়ছে, হাসপাতালত বেডাল লইয়া রাত দিন ফুর্তি করস। বইরা ইনকা শেখের গাড়ি বন্দুক রেখা আর কত পঙ্কি মারবি। এইবার তোর বিলের পানি চুবাইবা, দেহি তোর ঈশ্বর তোরে কেমনে বাঁচায়। কথাগুলো বলে কয়েকজন হিংসুটে লোক চ্যাং দোলা করে জোহানকে বিলের পানিতে ফেলে দেয়। জোহান সাঁতার জানে না, আর তাই প্রাণ ভয়ে চিৎকার করতে থাকে, হে পিপল, তোমরা আমার সাথে এই রোগ করিও না, আমি পানিতে ডুবিয়া যাইবে, আমাকে পানি থেকে উঠাইয়া লাও, ঈশ্বর তোমাদের অভিসম্পাত করিবে। জোহানের নাকাল অবস্থা দেখে লোকগুলো কোনো দয়া হয় না, বরং বিভৎস আনন্দে তারা ডাকাতের মতন হাহা করে হাসতে থাকে। অখিল মাঝি বিলে মাছ ধরছিল। গোলযোগ শুনে তাড়াতাড়ি নৌকা নিয়ে এগিয়ে আসে। অখিল মাঝিকে দেখে লোকগুলো পালিয়ে যায়। জোহান তখন বিলের কাদা পানিতে হাবি খাচ্ছিল। অখিল মাঝি এসেই পানিতে ঝাঁপ দিয়ে মৃতপ্রায় জোহানকে নিয়ে সাতটি তীরে ওঠে। সকালে বাতাসের মুখে আগুনের ফুলকির মতন কথাটা ছড়িয়ে পড়ে বাহাদুরপুর আশপাশের গ্রাম থেকে
মানুষ ছুটে আসে। তারা ছুটে এসে বিস্মিত বেদনা ভারাক্রান্ত মনে জোহানের পাশে দাঁড়িয়ে থাকে। ইন্তার শেখ এসে জোহানের সিথানে বসে জোহানকে সাহস দেয়। মোতালেব দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই সকল খবিসের লাইগা দেবতা না হল মানুষটা গ্রামে টিকবার পারত না। লোকমান ঊর্ধ্বশ্বাসে ছুটে আসে, এসে জোহানের অবস্থা দেখে অবাক হওয়ার ভান করে। তোমার এই অবস্থা কেডাই করলো পরদেশি? দেহচ্ছে কি হাল করছে মানুষটা, কেন যে পরদেশে এই হগল নিমক হারামের লাইগা মাটি কামড়াইয়া বাহাদুরপুরে পড়ে আছে। মুখে এত কিছু বললেও অন্তরে তৃপ্তির ঢেকুর তোলে লোকমান। মনে মনে বলে, আজ কোনো রকমে বাচ্চা গেলেও একদিন বাহাদুরপুরবাসী দেখবো তাগর স্বাদের পরদেশি কুত্তার নাহাল সড়কের পাশে মইরা পইরা আছে। অহনো সময় আছে পরদেশি, মায়ের পুত মায়ের বুকে ফিরা যায়। খবর পেয়ে সবশেষ আসে জয়তুন। শয্যার সাহিত্য জোহানকে দেখে জয়তুনের কণ্ঠ রুদ্ধ প্রায়, চোখ জলে ভিজে ওঠে। তারপর কাউকে কিছু না বলে বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে সন্তর্পণে জয়তুন বাড়ি ফিরে যায়। ইফতার শেখ সমবেত জনতাকে সতর্ক করে দেয়, তোমরা হক বলে হুঁশিয়ার থাইকো, পরদর্শীর দিকে খেয়াল রাখো, পরদর্শীর পিছনে দুশ্মন লাগছে। এই দুশ্মন ভিন গ্রাম থেকে আহে নাই, আমরা ভেতরে ঘাপটি মাইরা বইয়া রয়েছে। কেউ যদি পরদেশির কোনো ক্ষতি করবার না পারে, কেউ যেন পরদেশির কোনো ক্ষতি করবার না পারে, এই দিকে হক বলে নজর রাখো। কথা শেষ করে সবাইকে বিদায় দিয়ে ইফতার শেখ নিজেও আস্তে আস্তে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। লোকমান ইফতার শেখের কথায় আহত হয়। পরদেশের প্রতি তার এই নিরঙ্কুশ সমর্থন সে প্রত্যাশা করেনি। লোকমান অস্ফুট ইফতার শেখের উদ্দেশ্য করে বলে, হারামজাদা বাটপার কোনহানকার, একবার বাঘের গালে চাটস, আরেকবার ছাগলের, এক মুখে বিজ্ঞাস। যেদিন পরদেশি তার বউরে লইয়া বাইরে যাইব, সেই দিন বুঝবি বুঝা পরদেশিকে বিশ্বাস করানো একটি জ্বালা। সুন্দরপুর বাজারে নির্জন বটগাছের নিচে বসে লোকমান ও গহর গোপন সলা পরামর্শ করছে। লোকমানের মন খুব বিধ্বস্ত। অস্তিত্ব সংকটে পতিত লোকমান উদ্ভ্রান্তের মতন গহরকে বলে, আর তো টিকবার পারলাম না গহর, গ্রামের হক বলে এখন পরদেশে লেগে দেওয়ানো হয়ে গেছে। ইফতার শেখের কানে বিষ ঢেলে দিয়ে ভাবছিলাম পরদেশের সায়স্তা করুম, শেষ পর্যন্ত নিজেই সায়স্তা হয়ে গেলাম। অহন কি করুম গহর কদেহি, আমার মাথায় যেন কিছুই ধরতেছে না, আর তো কুলায় না। গহর লোকমানের কষ্টে ব্যথিত হয়, দুঃখিত কণ্ঠে বলে, ডাক্তার এক কাম করলে কেমন হয়, চলো আজ রাতের মধ্যে পরদেশের হাসপাতাল ডারে জ্বালায় দিই, তাইলে সাপও মরবো লাঠিও না ভাঙবো। লোকমান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর প্রত্যুত্তরে বলে, কথাটা খারাপ কোস নাই গহর, কামটা করণ যাইব তো, পরে না আবার বিপদে পড়ি। গহর দিকের মতন গর্ব ভরে লোকমানকে অভয় দেয়। করণ যাইব না মানে? নিশ্চয়ই করণ যাইব, চোখ বন্ধ করে আমার উপর ভরসা রাখবার পারো। ধৈরা নাও, আজ রাইতে পরদেশি খরচের খাতা চলে গেছে, খেলা ফাইনাল। কেবল কাল সকালে গ্রামের মানুষ জানব পরদেশে আগুনে পুইরা হুটকি হয়ে গেছে। আমরার ব্যবসা আবার জৈবতী গাঙ্গের নাহাল উতলে উঠবো। আহারে, বাপকে মনটা ভেজা যায়। চলো ডাক্তার, দেরিকরণের কাম নাই। পরিকল্পনা স্থির করে লোকমান গহর বাজারের ভেতরে যায়। বাজার থেকে এক বোতল কেরোসিন নিয়ে তারা বাড়ি ফেরে। ঘরে কেরোসিন থাকার পরও অতিরিক্ত কেরোসিন নিয়ে আসার কারণ বুঝতে পারে না হাজেরা। তাই সে বিষয়টি লোকমানকে জিজ্ঞেস করলে লোকমান ঠান্ডা গলায় জবাব দেয়, কেরোসিন আমি খামু বউ, তোমারও খাওয়ামো, তুমি গর্ভবতী হইবা, পোলা বিয়েইবা। লোকমানের ব্যঙ্গাত্মক কথা শুনে হাজারা খেপে যায়। বেজন্মা পুরুষ কোন হানকার, মুখে কুষ্ঠ হইব তো, গ্রামের গোলামের ঘরের গোলাম, একটা ভালো কথা জিগাইল এক কথার কি সিরি, কথা হলে গায়ে ফসকা পড়ে যায়। লোকমান হাজারার কথার কোনো জবাব দেয় না, প্রভুভক্ত পোষা কুকুরের মতন চোখ বন্ধ করে নিশ্চল দাওয়ায় বসে থাকে। গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার। লোকমান আর গহর নিঃশব্দে গজারির বনের পথ ধরে হাসপাতালের পিছনে পাকুর গাছের নিচে এসে দাঁড়ায়। লোকমানের হাত থেকে কেরোসিনের বোতল আর দেশলাই নিয়ে গহর ঘন ঘাসে ক্ষেত মারিয়ে হাসপাতালের খড়ের চালে আগুন দিতে যায়। আগুন দিতে গিয়ে গহর সর্বভক্তি করে, পরদেশি চল লাগিয়া পরাণ কান্দে বাজান, কিন্তু ফেরার পথ নাই, মাফ করে দিই সামবাদে। গহরের অন্যমনস্কতা দেখে লোকমান গহরকে ধমক দেয়, তুই কি পাগল হই গহর, কি কর বিড় কইরা, কেরোসিন ডাইলে হাসপাতালটারে জ্বালাইয়া দে তাড়াতাড়ি, আমি চাই দেখে আর বুকটা জুড়াই। অন্ধকারে হঠাৎ দড়ির মতন কি একটা গহরের গায়ে জড়িয়ে যায়, গহরের পায়ে জড়িয়ে যায়।
গহর সশব্দে কেরোসিনের বোতল ফেলে দিয়ে প্রাণ বাঁচাতে চেয়ে পড়ে যায় ভোঁদো। গহরকে দৌড়াতে দেখে লোকমানও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে দুজনে ক্লান্ত হয়ে গজারি বনের কাছে এসে কিছুক্ষণ দূরে দম নেয়। তারপর বনের ভেতরে সংকীর্ণ পথ ধরে বাড়ি ফিরে যায়। কোলাহল শুনে জোহান আলো হতে বেরিয়ে আসেন। এসে দেখেন প্রকাণ্ড একটা খরিশ বোকরা ফনা তুলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অদূরে কাছের বোতল থেকে কেরোসিন ছড়িয়ে পড়ছে। জোহানের বুঝতে বাকি থাকে না পুরো বুঝতে পালিয়ে যায় শত্রুদের সমূহ বিপদের কথা চিন্তা করে তিনি শিউরে ওঠেন। অতঃপর শঙ্কিত মনে বিপদগ্রস্ত শত্রুদের উদ্দেশ্যে প্রার্থনা করেন, হে ঈশ্বর, সেভ মাই এনিমিজ। বাড়িতে ফিরে গহরের অবস্থার মারাত্মক অবনতি ঘটে। গহরের স্ত্রী হালিমা উঠোনে মাদুর পেতে গহরকে শুইয়ে দিয়ে পাখার বাতাস করতে থাকে। বার কয়েক বমি করে সুবহ সাদেক পার না হতে গহর জ্ঞান হারিয়ে ফেলে। লোকমান তার ডাক্তারি বিদ্যার সর্বোচ্চ স্তর অতিক্রম করেও তেমন সুবিধা করতে পারে না। অবশেষে দূর দূরান্ত থেকে গুণিনদের ডেকে আনা হয়। গুণিনরা গহরের নিথর দেহটিকে মাটিতে শুয়ে ক্রমাগত মন্ত্র করে চক্রাকারে ঘুরতে থাকে। হাড়িয়া কোণে পাতিয়া মেঘ, কুড়িয়া মারে সো, ওই তুফানে বিষ কুড়িয়া বাজায় ডমরু। না, কোনো চেষ্টাতে কিছু হলো না। গহরের মুখ দিয়ে অঝরে ফেনা ধরতে লাগলো। লোকমান নিরাশ হয়ে বিষণ্ণ মনে গহরের সাহিত্য দেহের পাশে দাঁড়িয়ে মন্ত্র পড়তে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যে গহর পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকের পথে যাত্রা করে। হালিমা ও মেয়ে রাহেলা গহরের শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। বিকেলে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে গহরের লাশ কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয় সোমেশ্বরী নদীতে। গুণিনরা বলাবলি করতে থাকে, ভাগ্য সুপ্রসন্ন হলে লক্ষিন্দরের মতন হয়তো কোনোদিন গহর ফিরে আসতে পারে। উজানের পাহাড়ি স্রোতে গহরের লাশ তীব্র গতিতে ভেসে চলে অজানা গন্তব্যে। মেয়েকে নিচে দাঁড়িয়ে হালিমা আশায় বুক বাঁধে। সে আশার কোনো অন্ত নেই, সে আশা কালের মতোই আদি অন্তহীন। গহরের শেষ কৃত্য সম্পন্ন করে লোকমান যখন বাড়ি ফেরে তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে। সারাদিনের ক্লান্তিতে লোকমানের চোখ দুটি ঘুমে নিমীলিত হয়ে আসে। গহরের অপঘাতে মৃত্যু দারুণভাবে আহত করে লোকমানকে। ঘরে ঢুকে লোকমান বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকে। হাজারা আগ্রহ ভরা কণ্ঠে লোকমানকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কৈন্দেরি, সারাদিন দৌড়াইয়া হুদাই চিল্লা হল্লা করবার লাগছেন। যার যাইবার হ্যাঁ চলে গেছে, তার জন্য আফসোস করে কি লাভ? কৈন্দেহি, সংসারে চিরকাল কেউ বাইসা থাকে না। লোকমান বোবার মতন হাজারার মুখের দিকে তাকিয়ে থেকে গভীরভাবে হাজারার যৌক্তিক কথাগুলো উপলব্ধির চেষ্টা করে। বুদ্ধিহীন হাজারাকে আজ কেন যেন তার খুব নির্ভরশীল মনে হয়। ভোরের দিকে পুলিশ এসে হাসপাতালে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে লোকমানকে আটক করে। লোকমান জোহানকে উদ্দেশ্য করে হুমকি ধমকি দিতে থাকে, পরদেশি, তুই আমার সব শেষ করে দিলি। জেল থেকে বাইরে হইয়া যদি এর বদলা লইতাম না পারি, তাইলে আমি তালেব কবিরাজের জন্ম না। হাজারা পুলিশের হাতে পায়ে ধরে লোকমানকে সারানোর চেষ্টা করে। অবশেষে ব্যর্থ হয়ে দিশেহারা হাজারা ছুটে যায় ইমতাজ শেখের কাছে। হাজারা যখন ইমতাজ শেখের বাড়িতে পৌঁছে, ইমতাজ শেখ তখন সবাই মাত্র সকালের খাবার সেরে বাংলা ঘরে ইজি চেয়ারে বসে আয়েশ করে তামাক খাচ্ছে। হাজারার মুখে সব বিবরণ শুনে ইমতাজ শেখ মনে মনে খুশি হয়। হাজারার বয়স 30-35 বছর। এখন নিভাত শরীরে যৌবনের উন্মত্ততা। ইমতাজ শেখ হাজারার দিকে তাকিয়ে থাকে পাথরের মতন নিথর দৃষ্টিতে। ইমতাজ শেখের মনের গহীনে বিষধর সাপ লকলকে জিহ্বা বের করে হাজারাকে সবল মারার মোক্ষম সুযোগ খুঁজতে থাকে। শেষে নিজেকে সামলে নিয়ে বলে, লোকমানকে ছাড়ানো খুব সোজা কাম না, ধরজালা মামলা, ফাঁসি হইবার পারে। হাজারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ইমতাজ শেখের পা জড়িয়ে ধরে। ইমতাজ শেখ খানিকটা রোমাঞ্চিত হয়। হাজারাকে দুহাতে জড়িয়ে ধরে সাহস দেয়, ডরাইও না বেডি, আমি থাকতে আবার ডর কিসের? কয়, লোকমানকে ছাড়াতে গেলে একটু ভোগ দেওয়া লাগবে, পারবানি ভোগ দিতে? হাজারা ইমতাজ শেখের মতলব বুঝতে পারে, ঝাঁকুনি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর ইমতাজ শেখের কথার প্রত্যুত্তর না দিয়ে অধোবদনে ঘরে ফিরে আসে। মাস 3 হয় লোকমান জেলে। টাকার অভাবে হাজারা লোকমানের জামিন করাতে পারেনি। শেষ পর্যন্ত হাজারা সিদ্ধান্ত নেয়, লোকমানের যে সামান্য জমিটুকু আছে তা বিক্রি করে লোকমানকে জেল থেকে বের করে আনবে। কিন্তু ময়মনসিংহ জেলা আদালতে গিয়ে জামিনের ব্যবস্থা করার মতো আত্মীয় পরিজন যে তার নেই। কোনো উপায় খুঁজে না পেয়ে অবশেষে হাজারা যায় জোহানের কাছে। জোহান হাজারার অসহায়ত্ব দেখে সহজে রাজি হন লোকমানকে ছাড়িয়ে আনতে। জেল থেকে ছাড়া পাওয়ার পর
লোকমান জোহানের হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেয়। লোকমানের কাজের প্রতি একাগ্রতা দেখে জোহান খুব খুশি হন। মনে মনে ভাবেন হাসপাতালের সমস্ত দায়িত্বভার লোকমানকে বুঝিয়ে দিয়ে তিনি দূরে কোথাও চলে যাবেন। একদিন রাতে হাসপাতালে সবাই ঘুমিয়ে পড়ে লোকমান হাসপাতাল থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে দেখে মেটের জ্যোৎস্নায় কাজলে মাচায় বসে পা দুলিয়ে গান গাইছে। গান লাগিয়ে সব হারাইলাম রে, ওরে আমি ফুলের দিকে চাইলাম না, মন দিয়া মন পাইলাম না, আমার রইল মনের বেদনা, মন দিয়া মন পাইলাম না। লোকমানের উপস্থিতি পেয়ে কাজরি গান থামায়। লোকমান গিয়ে কাজরির পাশে বসে বসে কাজরির সাথে ভাব জমাবার চেষ্টা করে। কি গো বেটি, গীত থামাইলা কেন? আচানক তোমার গানের গলা, আহা এমন যার গানের গলা, এই মানুষটার মনটা না জানি কত ভালা। কাজরি কোনো কথা বলে না, মাথা থেকে তুলে পড়ে গিয়ে পাখির গাছের শিকড়ের উপর বসে। লোকমান আস্তে আস্তে কাজরির দিকে এগোতে থাকে। জোহানকে সাহায্য করার একটি দুর্বুদ্ধি তার মাথায় খেলে যায়। লোকমান কাজরিকে কৌশলে পাকুর গাছের একটা সরু ঝুড়ির কাছে নিয়ে এসে অকস্মাৎ ঝুড়িটি কাজরির গলা পেঁচিয়ে কাজরিকে গাছে ঝুলিয়ে দেয়। কাজরি একবার মাত্র মা বলে চিৎকার করে। অল্প কিছুক্ষণের মধ্যে গঙ্গাতে গঙ্গাতে কাজরির জীবন ব্যক্তির অবসান ঘটে। বন্যা হতে চারিদিকে রাষ্ট্র হয়ে যায়। হাসপাতালের মানসিক রোগী কাজরিকে কে বা কারা খুন করে পাকুর গাছে ঝুলিয়ে রেখেছে। কাজরির পরিণতি জানতে পেরে হাসপাতাল থেকে দৌড়ে আসেন জোহান। কাজরিকে অবস্থায় দেখে তিনি বজ্রাহত হন। গভীর বেদনায় তার মন আচ্ছন্ন হয়ে পড়ে। দুর্গাপুর থেকে পুলিশ এসে কাজরির লাশ গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে যায়। লোকমান সারা গ্রামে রটিয়ে বেড়ায়, পরদেশে নিজের মান বাঁচাতে অন্তঃসত্ত্বা কাজরিকে খুন করেছে। সকালে লোকমান প্রসন্ন মনে মোতালেবের দোকানে চা খেতে আসে। চা খেতে খেতে হঠাৎ গান ধরে, মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জন, মান কুলমান সব হারাইলাম, সার হইল কান্দন। যাইবার কোনো জায়গা নাই তোরে তো নাই, যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোনো মান সম্মান, চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। দেশ বিদেশে ঘুরলাম কত রে, লইয়া ভরা জৈবন, সারা অন্তর স্থায়ী করিলাম, হইল না কেউ আপন। বলবার কোনো মানুষ তো নাই রে, নাই আর কোনো মান সম্মান, চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। এমন সময় তার শেখ আসে মোতালেবের দোকানে। এসে ধমক দেয় লোকমানকে, গান থামা মিয়া, বললাম পরদেশের নামে কিসব কইয়া বেড়াইতেছ, নুন খাইয়ে নুন হারামি করো। মোতালেব দুঃখিত গলায় বলল, তাহা কথায় আছে না, উদ্দুর পিন্ডি বুদ্দুর ঘরে, এই হেন দেহান তাই ঘটছে। ইন্তার শেখ মোতালেবের কথায় কোনো সায় দেয় না, গম্ভীর মুখে লোকমানের দিকে তাকিয়ে থাকে। লোকমান দারুণ অস্বস্তি বোধ করে। এই অস্বস্তি থেকে বাঁচতে কাজের অজুহাত দেখে লোকমান ব্যস্ত সমস্ত হয়ে নিশ্চিন্তপুরের দিকে হাঁটতে থাকে। জোহান বিছানায় শুয়ে ডায়েরি লিখছেন। তখন বকুল মধ্যরাত। জয়তুন সন্তর্পণে জানালার কাছে এসে জোহানকে ফিস ফিস করে ডাকে, পরদেশি হনো। জয়তুনকে দেখে জোহান বিস্মিত হয়। বিস্মিত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলেন, জয়তুন তুমি? জোহানের কথা শুনে জয়তুন কেঁদে ফেলে। আঁচলে চোখ মুছে বলে, পরদেশি তুমি বাহাদুরপুর থেকে পালায়ে যাও, পালায়ে তোমার দেশে চলে যাও। কাজলের মরণ লইয়া লোকমান গ্রামের যোগাক মানুষের ছাপাই চলতেছে, সামনে তোমার মেলার দুঃখ। কথাগুলো বলতে বলতে জয়তুনের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। জয়তুন আর কিছু বলতে পারে না। বাকরুদ্ধ জয়তুন হাসপাতাল থেকে বেরিয়ে নিমেষে অন্ধকার বনপথে অদৃশ্য হয়ে যায়। জোহান কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন। কাজলের মৃত্যু তাকে অন্তরে বাহিরে বিপর্যস্ত করে দিয়েছে। ঘরে ফিরে বিছানায় শুয়ে জোহান এই অর্বাচীন অনভিজ্ঞ সরল গ্রাম্য বালিকার উদ্বিগ্নতার কথা ভেবে স্থির করেন সবকিছু ফেলে রেখে তিনি পালিয়ে যাবেন। পরক্ষণে ভাবেন ধর্ম আর মানবতা দুটোর জন্য তিনি জীবনের সর্বস্ব খুইয়েছেন, আর তাই তিনি কোথাও পালিয়ে যেতে পারেন না। তার জীবনে যাই ঘটুক সেটা ঈশ্বরের ইচ্ছা বলে তিনি মেনে নেবেন। ভাবতে ভাবতে রাত প্রায় শেষ হয়ে আসে। জোহান শ্রান্ত অবসন্ন দেহে নেমে আসে ঘুম। সদা জাগ্রত প্রভুকে স্মরণ করে জোহান মুহূর্তেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। অগ্রহায়ণ মাস, গুমোট আকাশ, রাস্তার দুপাশে শস্যশূন্য দেউলিয়া মাঠ। কাজরির খুনের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে দুর্গাপুর থানা থেকে জোহান হাসপাতালে ফিরছেন। ফেরার পথে কেন জানি বহুদিন পর আজ জোহানের হৃদয় পটে খণ্ড খণ্ড মেঘরাশির মতো অতীত স্মৃতি ভেসে উঠছে। স্কুল জীবনের সেই রূপলি দিনগুলো, প্রথম বেলা লাইনে দাঁড়িয়ে দয়াময় যিশুর উদ্দেশ্যে সমস্বরে গান গাওয়া, লিথিয়ার সাথে পরিচয়, সম্পর্কের টানা পোড়েনের ইতিবৃত্ত, বাবা মা
আর আদরের ছোট বোন কার্লিকে কাঁদিয়ে সন্ন্যাসী হওয়া, যুদ্ধপীড়িত ভিয়েতনামের ভয়াল দিনগুলো, পথের ধারে পড়ে থাকা অগণন যুদ্ধাহত মানুষের হাহাকার, কিংবা মেকং নদীতে কচুরি পানার মতন ভেসে যাওয়া বিভৎস লাশের মিছিল, বর্ণবাদের শিকার আফ্রিকার কালো মানুষগুলোর অসহায়ত্ব, না, জোহান আর ভাবতে পারছেন না। অজস্র ভাবনার পাহাড় এসে তার মাথায় আছড়ে পড়ছে, তবু ভাবনাগুলো ফুরোচ্ছে না। মোতালেবের দোকান পার হতে ভীষণ অস্বস্তি বোধ করেন জোহান। চোখ ঝাপসা হয়ে আসে, কপাল থেকে ঝরতে থাকে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ মাথা ঘুরে সাইকেল সমেত রাস্তার পাশে খাদে পড়ে যান জোহান। পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মোতালেবও কয়েকজন পথচারী দৌড়ে আসে জোহানের কাছে। এসে ভ্যান রিকশায় জোহানকে বাহাদুরপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার অল্প কিছুক্ষণের মধ্যে জোহান সবকিছু ছেড়ে ছেড়ে চলে যান অনন্ত জীবনের পথে। বাহাদুরপুর, প্রতাপপুর, নিশ্চিন্তপুর ও সুন্দরপুর সহ আশপাশের গ্রাম থেকে লোকজন আসে তাদের প্রিয় পরদেশীকে এক নজর দেখতে। শোকে মুহ্যমান মানুষগুলো পাথরের মূর্তির মতন জোহানের মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে থাকে। অন্তিম ইচ্ছা অনুযায়ী হাসপাতালের বারান্দায় জোহানকে সমাহিত করা হয়। জোহানের সমাধি ফলকে লেখা হয় তার প্রিয় ডায়েরি থেকে নেয়া কয়েকটি লাইন। শোনাও আমার গান, ডেকে ডেকে বলো, আর নেই অন্ধকার অশুভ পুরলো। রাত গভীর হয়, শুনশান নীরবতা, মাঝে মাঝে নীরবতা ভেঙে রাতের প্রহর ঘোষণা করছে পাকুড় গাছের ডালে বসা একজন জায়গা পাখি। রাতের আধারে একগুচ্ছ হিজলের ফুল হাতে জোহানের প্রতি শেষ ভালোবাসা জানাতে আসেন জয়সিং। জোহানের কবরের পাশে হাতে ধরে বসে জয়সিং ঘুম থেকে ওঠে। জয়সিং এসে কান্নার আওয়াজ বাহাদুরপুর চ্যারিটেবল হসপিটালের মাটির দেয়ালে প্রতিফলিত হয়ে খড়ের চালার ফুটো দিয়ে আকাশ পুরে শূন্য মিলিয়ে যায়।